আসলে নির্বাচন কেমন দেখলাম, আমি ঢাকার বাইরের কোনো কেন্দ্রে যাওয়ার আমি সুযোগ পাই নাই। ঢাকার ভেতরের 6টা আলাদা কেন্দ্রে আমি গেছিলাম। তো সেই ক্ষেত্রে সকালে আমি যে কেন্দ্রে গিয়েছি সেটা হচ্ছে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্র, যেখানে আসলে প্রধান উপদেষ্টার ভোট দেওয়ার কথা। এটা আমি জানতাম, যেটা আমি জানতাম না যে ওইখানে আসলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভোট দেওয়ার কথা। তো আমি ওইখানে প্রচুর পরিমাণে গণমাধ্যম মাইক, আমি ওইখানে এই দেখে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম এবং একটু ব্যালেন্স করার জন্য আবার গেলাম হচ্ছে মিরপুর মণিপুর স্কুল, যেখানে হচ্ছে জামায়াতের আমির যেখানে ভোট দিলেন। তো আমি যখন ওখানে গেছিলাম তখন জামায়াতের আমির সাহেব ওখানে ছিলেন। তো স্বাভাবিকভাবেই এই দুইটা কেন্দ্রের অবস্থান উচ্ছ্বাস, মানে এই দুইটা কেন্দ্র দেখতে, মানে এটা ঠিক আসলে রিপ্রেজেন্টেটিভ কেন্দ্র না। কারণ হচ্ছে যে এখানের মধ্যে এতগুলি গণমাধ্যম মানুষ, এই তো তারপরে আমি দু একটা ছোট কেন্দ্রে গেছিলাম, এক্স্যাক্টলি এখন নাম মনে নেই, ঢাকার আরও কয়েকটা কেন্দ্রে আমি গিয়ে সকালে বেলার মধ্যে 2.5 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রে গিয়ে দেখলাম যে 5-6% মতো ভোট পড়ছে। 3 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রের মধ্যে গিয়ে দেখলাম যে 11% মতো ভোট পড়ছে। তো ভোটের সংখ্যাটা পরে মনে হয় একটু বেশি হারে ভোট লোকে দিছে অথবা ভোট বাড়ছে, আমি জানি না। এখন এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে না ডাক্তারি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এইটা আমি আমার দেখা থেকে আমি বলতেছি যে আমি আসলে 2 ঘন্টায় যেরকম দেখছি তার 3 ঘন্টা পরে যেরকম দেখছি, তারপরে ভোটের পরিমাণটা যেরকম বাড়ছে সেইটা হইতে হইলে অনেক বেশি পার্টিসিপেশন আসলে পরে লাগবে। এটা হইতে পারে শীতের দিন, আমি জানি না কিছু। ভোটের আগে কিন্তু আমি শেষ করি, কিন্তু আমার ওইখানে মানে আমি যতগুলি কেন্দ্রে গেছি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন, প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসাররা বা পোলিং এজেন্টরা যারা ছিলেন, তারা সবাই ভোট ভালো হচ্ছে, ভোটে কোনো সমস্যা নেই এরকম কথাই বলছেন। আমি স্পেসিফিকলি সবার কাছে জিজ্ঞেস করছি। আপনি নিজে কোনো অনিয়মের চিত্র দেখতে পান? আমি ওনাদের কাছে একদম স্পেসিফিকলি জানতেও চাইছি যে আপনারা কি কোনো অনিয়ম দেখতেছেন, কোনো সমস্যা দেখতেছেন, কিছুর কথা আমি অন্তত শুনি নাই। জি খালেদ ভাই, ভোটের আগে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ইঞ্জিনিয়ারিং ডাক্তারির এই সব কথাবার্তা শুনছিলাম। আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি নিজেও একটি প্রশ্ন করেছিলেন গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, তিনি চমৎকার উত্তর দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এরকম কোনো কিছু কি না ছিল কি? আমার মনে হওয়াটা দিয়ে তো আসলে মানে দুনিয়া চলবে না, দুনিয়া চলে হচ্ছে পারসেপশন দিয়া। এখন ঘটনা দিচ্ছে যে কারো কারো পারসেপশন ছিল যে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, তো তাদের কাছে মনে হয়েছে জামায়াতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার তো কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমি আসলে জামায়াতে ইসলামীর যে ভোট প্রাপ্তি, আসন প্রাপ্তি, তাতে আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী অনেকগুলি আসনে জিতেছে, অনেকগুলি আসনে ক্লোজ ছিল, অনেক ভোট বেশি পেয়েছে। আমার কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তথ্য আমার কাছে নাই। কিন্তু আমি গতকাল বিএনপির যিনি চেয়ারপারসন আছেন, যিনি আগামীকাল বা পরশু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তার সম্ভবত তাকে আমি এটা জানতে চাইছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু আসলে তার খোলাসা করতে হবে, কারণ যেহেতু এইটা নিয়ে এত কথা হচ্ছে। আমি এর আগে আর শুনি নাই যে এইটা বিএনপির পক্ষ থেকে কেউ খোলাসা করছেন, অ্যাটলিস্ট এটা নিয়ে কথা বলা হইতেছে, কিন্তু তারেক সাহেবের কাছে তো আর গিয়া কেউ এটা জিজ্ঞেস করতেছে না। সেটি আপনি জিজ্ঞেস করেছেন, এটি আপনাকে ধন্যবাদ। আর তিনি যে উত্তরটি দিয়েছেন সেটিও চমৎকার ছিল। আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ আলোচনা ছিল, সেটি আমরা কেউই দেখছি না, সেটি দেখতেও পারিনি। ইঞ্জিনিয়ারিং তো কয়েক ধরনের আছে। প্রথম ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি ভোট ভরে দিবেন, মানে যে ভোটটা আসে নাই সেটা আপনি দিয়েছেন এবং দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রের লোকজনকে আসতে দিলেন না, ফলে প্রতিপক্ষের ভোটাররা আসতে পারলো না, আপনার ভোটাররা গেল। আরেকটা হচ্ছে আসলো কিন্তু ঢুকতে পারলো না, কারণ আপনি একটা লম্বা লাইন তৈরি করলেন, লাইনের পিছনে দাঁড়িয়ে থাকলো। আরেকটা হচ্ছে সবই ঠিক মতো হলো, গোনার সময় আপনি ঠিক মতো গুনলেন না। আর আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি হ্যাঁর পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিলেন। লোকে জিজ্ঞেস করে আমি কোথায় ভোট দিব, এখানে তো আগেই ভোট দিয়ে দিছে, টিক তো মারা আছে ভাই, তাহলে কি আমি কোথায় দিব? এখানে দেখি 2টা ভোট দিয়েছে, উপরে একটা টিক দিয়েছে, নিচে একটা ক্রস দিয়েছে। এটা আরেকটা ইঞ্জিনিয়ারিং। লোকজন স্বাভাবিকভাবে, এটা আপনারা যে কোনোখানে পরীক্ষা করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ, ওই ব্যালট বাক্সটা, ওই ব্যালট পেপারটা দিয়ে আপনারা যে কোনো 20টা লোককে কিছু বলবেন না, একটা সিল হাতে ধরাই দিয়ে বলবেন আপনারা যেখানে ইচ্ছা করে দিয়ে দেন সিলটা, দেখবেন হ্যাঁ ভোট কয়টা পড়ে, না ভোট কয়টা পড়ে।
হ্যাঁ, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে পাভলভিয়ান রিফ্লেক্স। পাভলভ নামে একজন ভদ্রলোক ছিলেন রাশিয়াতে। তো উনি পরীক্ষা করে বললেন যে কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা মানুষকে শিখিয়ে বা প্রাণীকে শিখিয়ে দেওয়া যায়। তারপরে ওইটা যদি নাও থাকে, মানুষ বা প্রাণী ওইটাই করে। যেমন তেঁতুল, লেবু, এটা বলার সাথে সাথে আমাদের একটা জিভে পানি আসে। এর কারণ হচ্ছে আমরা এই টকের স্বাদটা জানি বা আমাদের ব্রেইনের মধ্যে এটা আছে। এটা উনি পরীক্ষা করেছিলেন কুকুর দিয়ে। কুকুরকে উনি দিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে একটা জায়গাতে খাবার থাকলে ঘন্টা বাজালে ও খাবার পায়, পরে খাবার না থাকলেও ঘন্টাটা বাজালে ও সেখানে চলে আসে, কারণ জানে যে ঘন্টা বাজলে আসতে হবে। ওইরকম আমাদের ছোটবেলা থেকে যেই জায়গাতে টিক চিহ্ন দেওয়া থাকে আমরা ফিল করি, অনুভব করি যে ওইটাই রাইট, ওইটা ইয়াস, ওইখানে আমি আছি। এই জন্য টিক চিহ্ন কোথাও দিতে হয় না, বরং ভোটটাই টিক চিহ্ন দিয়ে দেওয়া যেত। যে দুটি খালি বাক্স আছে, যেটা সঠিক সেটাতে টিক দেন, যেখানে আপনি ভোট দিতে চান সেখানে টিক দেন। অথবা হ্যাঁর পাশে একটা খালি রেখে দেওয়া যেত, হ্যাঁ না দেখে মানুষ ভোট দিত। আপনি হ্যাঁ লিখে একটা টিক দিয়েছেন, যেন টিক মানে হ্যাঁ। আপনি বুঝতে পেরেছেন, কোনো খালি জায়গা ছিল না। তো এইটা তো এটা একটা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এবং আপনি এটা পরীক্ষা করতে, আমি বললাম তো, যারা দর্শক আছেন তারা এই পরীক্ষাটা করতে পারেন। যে কোনো একটা বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী, যে কারোর সামনে সাদা কাগজ নেবেন, হ্যাঁ না লিখে পাশে বক্স রাখবেন। মানে না এর পক্ষেও তো অনেক ভোট আমরা দেখলাম। না, এখন ইঞ্জিনিয়ারিং যখন হয় তখন তো নায়ের পক্ষে 0 ভোট হবে না, অথবা নায়েরটা ঠিক ভোট আর হ্যাঁটা ওই যে টিক ভোট। এই না এর এত ভোট কারা দিল? উপরেরটা টিকটক, নিচেরটা অন্য কিছু। এই না এর এত ভোট পড়ার কারণ কি? কারা দিল এই ভোট? মানুষ দিয়েছে, মানুষ দিয়েছে, তারা পছন্দ করে নাই। এবং আপনি দেখেন হ্যাঁ না ভোটের তারা কি আওয়ামী লীগের লোক বেশি নাকি? না না না, যারা বুঝেছে তারা না বলেছে, যারা বুঝে নাই তারা হ্যাঁ বলেছে। এভাবে বললে আবার মানুষ মাইন্ড করবে, হ্যাঁ আপনি আমাদেরকে বুঝে নাই বলতেছেন। না, ওরা বুঝে নাই যে এখানে টিকটা দিয়েছে যে তাদের মাথাটা একটু করার জন্য। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমি নিজেই তো বুঝি নাই। না, তুষার ভাই, আমি একটু হাসান আপনার অনুমতি নিয়ে একটু তুষার ভাই অবশ্যই বলে জিনিসটা হলো যে, তুষার ভাই এইটাতে এমন একটা ভোট, গণভোটটা, জামায়াত বলছে হ্যাঁ দিতে, বিএনপি বলছে হ্যাঁ দিতে, এনসিপি বলছে হ্যাঁ দিতে, তো সরকারও বলেছে হ্যাঁ দিতে। হ্যাঁ, সবাই সরকার হ্যাঁ দিতে বলছে, সরকারেরই এটা এবং সরকার ওদেরকে বাধ্য করেছে হ্যাঁ দিতে। তো এটাতে 75% কম হইলো না, 95%? না না, কম তো হয়েছেই, কিন্তু এটা তো আগেই জিতেছে। হ্যাঁ, এই ভোটটা তো আগেই জুলাই সনদে যখন স্বাক্ষর হয়েছে, যারা এই ভোটে অংশ নিচ্ছেন, এনসিপি বাদে সবাই এটাতে আগেই হ্যাঁ বলেছে। এনসিপি তো না বলা লোক এটার পক্ষে গিয়েছে। এবং এই হ্যাঁ ভোটটার ব্যাপারে বিএনপিও তাদের ম্যানিফেস্টোর মধ্যে বহু জায়গাতে না দিয়ে রেখেছে, তাই না? এই হ্যাঁ ভোটের ভিতরে যে প্রশ্ন আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেইগুলিকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অতএব এটা নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা ছিল, আমি তো লম্বা করেছিল, উত্তরটা শেষ করে, কারণ আমি খালেদের কথা খুব পছন্দ করি। ও প্রশ্ন করলে আমার ভালো লাগে, শুনতে চাই। বেশিরভাগ আজকে খালেদ ভাইয়ের কথা শুনতে চাই। এখানে শেষ করি। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ গেল। এরপরে আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কেউ যদি এটা নিয়ে প্রশ্ন করে তাহলে তাকে ধরেন। এবার আমি গল্পটা বলি। সেটা হচ্ছে আমি কি করলাম, আমি দেখলাম যে বহু লোক বহু পরিসংখ্যান দিচ্ছে। তা আমি 2-3 জায়গাতে একটা পরিসংখ্যান পেলাম, তা আমি এটা কপি করলাম, করে পেস্ট করলাম, করে আমি এটাকে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে পাভলোভিয়ান রিফ্লেক্সের মতো টেস্ট করলাম। করার পর আমি দেখলাম যে প্রেস উইং বলল আব্দুল নূর তুষার এটা ছড়িয়েছেন। আমি মোটেও এটা ছড়াই নাই, এটা আগেই ইন্টারনেটে ছিল, ফেসবুকে ছিল, আমি শুধু এটা নিয়েছি। এদের অবস্থান হচ্ছে এইরকম যে এরা যাকে মানে পছন্দ করে না তাকে আবিষ্কার করে তাকে ফলস বলতে থাকে। ওদের কাজ ছিল এটা প্রথম যখন এটা বেরিয়েছে তখনই যেটা ফলস সেটা বলা, এবং এরা এইভাবে মানুষকে বিভ্রান্ত হতে দিয়েছে আগে এবং নিজেরাও বিভ্রান্ত করেছে। এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। এবং সেই ইঞ্জিনিয়ারিংটা দেখেন একবার হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু আমার লেখা না, এটা আমি কপি করেছি, পেস্ট করেছি, কিন্তু লিখি নাই, এটা কপি পেস্ট। এরা আমার উপরে তাকিয়ে ছিল, তুষার কি লেখে রে, তুষার কি লেখে রে। অন্যরা যে লিখেছে সেটা দেখে নাই, আমারটা দেখার সাথে সাথে মনে হয়েছে আরে এটা তো ফলস, পাইছি এরে। ওনারা আমাদের পায় নাই, আমি ওনাদেরকে পাইছি, এবং পেয়ে আমি এটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য যে এরা এইভাবে লেগেছিল, এরা এইভাবে আনিস আলমগীরের পিছনে লেগেছিল। এবং সে যখন বন্দী হয়েছে তখন তাদের মনে ছিল না আন্দোলনটা আন্দোলনটা সাংবাদিকদের জেলের বাইরে রাখার জন্য, সাংবাদিকদের জেলের ভিতরে ভরার জন্য না, কথা বললে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য না জেলখানায়। এরা সেগুলোর জন্য দেখেন মাফ চেয়েছে। কেউ যদি আমাদের কথায় আমাদের কাজে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দেন, ইম্পসিবল, মাফ করার প্রশ্নই ওঠে না। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য মানুষকে যদি আন্দোলনের পরে জেলে যাইতে হয়, তাহলে এই গণভোটকে আমি 36 বার না বলবো।
কারণ এই গণভোট করেছে যারা, তারা ক্ষমতাকে প্রশ্ন করার দায়ে মানুষকে বন্দী করেছে। শেখ হাসিনার মতো নির্লজ্জতার ভিতরেও যে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, সেই অনুষ্ঠান থেকেও কেউ বন্দী হয় নাই। অথচ ফেসবুকে প্রশ্ন করার কারণে মানুষ বন্দী হয়েছে। গণতন্ত্রের ঠিকানা অনেক সুন্দর, কারণ আলহামদুলিল্লাহ যে এই গণভোট হোক আর যেই ভোটই হোক, এই অত্যাচারী অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছেন। তুষার ভাইয়ের কথা শুনছিলাম, আমরা খালেদ ভাইয়ের কাছে আসতে চাই। খালেদ ভাই, অনেক প্রশ্ন আছে, আপনি সবসময় প্রশ্ন করেন, আজকে আপনাকে অনেক প্রশ্ন করতে চাই, সেই সময় হবে কিনা। না, প্রশ্ন করেন। আমি শুধু তুষার ভাইয়ের মানে প্রথম কথা হচ্ছে আমি কোনো উত্তর জানি না, সুতরাং আমার কোনো টেনশন নাই। আমি শুধু তুষার ভাইয়ের কথা থেকে একটু বলি যে গত সরকারের সময়টা কিরকম ছিল। গত সরকারের সময় 2015 সালে আমি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে একটা প্রশ্ন করছিলাম একটা সংবাদ সম্মেলনে। ওই এক প্রশ্নের জেরে আমি তারপরে 2018 নির্বাচনের শেষ পর্যন্ত বাংলাদেশে ছিলাম। আমাকে আর কোনোদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো অনুষ্ঠানে, কখনো কোনো সংবাদ সম্মেলনে অথবা কোনো অন্য কোনো অনুষ্ঠানে কখনো দাওয়াত দেওয়া হয়নি। জেলে তো নেই না, জেলে নেয়। কিন্তু কোনো দিন মানে আমাকে কোনো মানে একদম অনেক ইয়া ছিল। আবার তুষার ভাই জেলে তুষার ভাই জেলে কিছু কিছু লোকরে উনি নিছেও। আমরা যদি একটু মনে করি, আমরা মনে করলে দেখবো যে কার্টুন আঁকার জন্য কিশোরকে জেলে নিছে। আমরা যদি দেখি যে ওই ভাইকে মেরে ফেলছে, মানে আমাদের যে কুমির ইয়া ছিল তুষার ভাই, ওনার নাম জানি কি, যে কিশোর সাথে যাকে জেলখানায় নেওয়া হয়েছিল, উনি জেলখানায় মরে গেছিলেন আসলে। তারপরে আমরা দেখি যে সাইফুজ্জামান শিখর, হ্যাঁ, এই জন্য তো অত্যাচারে বিদায় হওয়ার কারণে আমরা খুশি হয়েছি। ওই একই অত্যাচার হইলে আমরা এই অত্যাচারের বিদায় তো খুশি হওয়ার কথা। অ্যাবসলিউটলি। কিন্তু মানে ঠিক মানে তুলনা করলে আমিও সোহাগকে প্রশ্ন করার দায় আমি টেলিভিশনে ঢুকতে পারি নাই 5 বছর। এক্স্যাক্টলি, হ্যাঁ। তুলনা করাটা আসলে একটা অনুচিত কাজ। কারণ হচ্ছে যে আমি তুষারের সাথে শতভাগ একমত। আমরা তো ওই বন্দোবস্ত বা ওই ব্যবস্থাপনা চাই নাই বলেই আমরা খুব খুশি হইলাম, আনন্দ করলাম, খুব ফুর্তি করলাম, খুবই মানে কি বলবো আনন্দের চোটে আমার ডয়েচে ভেলের চাকরি শেষ হয়ে গেছিল। মানে আমি হচ্ছে ছুটিতে ছিলাম। মানে ঘটনা হয়েছে জুলাই মাসে, এটা হয়েছে তো আমি 5 জুলাই একটা শো করছিলাম, 12 জুলাই, 19 জুলাই, 26 জুলাই। তারপরে হচ্ছে যে এখন আপনি একটা জায়গায় কাজ করলে আপনি অবসর প্রস্তুতিকালীন ছুটি আছে না, সেই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আমি চলে গেছি, যেটা আগে থেকে ঠিক করা। মানে আমি এত খুশি হয়েছি, ডয়েচে ভেলে যখন আমার ছুটি থেকে আমাকে অনুরোধ করলো যে এত বড় ঘটনা ঘটছে, তুমি আইসা একটু এই অনুষ্ঠান এই 3-4 দিন এটা করে দেওয়া যাও। এবং এইটা তারা মানে কি বিপদে পড়ছে তুষার ভাই জানেন? তুষার ভাইকে বলি ইয়ারে বাদ দেয়া, ওদের বিপদ হচ্ছে ওরা আমাকে আর পে করতে পারবে না, বিকজ ওদের পুরো পেমেন্টের বাদ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ওদের সাথে আমার সম্পর্ক শেষ। আমার ফ্রিল্যান্সার হিসেবে কোনো টাকা দিতে পারবেন, বিকজ আমি একটা ফ্রিল্যান্সার। এখন আমাকে পয়সা মানে এটার মধ্যে পয়সা দিতে পারবে না। আমি যদি ওইখানে যদি আমি আহত হই, নিহত হই, আমার মাথার উপরে যদি ওদের কোনো কিছু একটা খুইলা পড়ে, ইউরোপিয়ান ইন্স্যুরেন্স সিস্টেমে আমাকে অনেক টাকা দিতে হবে, হ্যাঁ অনেক ক্ষতিপূরণ দিতে হবে। ওরা মানে এইটা আমাকে ওরা বলা, এবং 3 দিন মানে এটা তো জাস্ট আমি খালি জাস্ট খুশি হয়েছি। আমি তখন আমেরিকাতে আসবো, আমার সব কিছু আমি প্যাক করতেছি, কিন্তু খুশিটার চোটে আমি 5, 6, 7, 8, 4 দিন আমি ডয়েচে ভেলেতে আমি অনুষ্ঠান করছি। 1-2 না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, পুরাটা সময়। এই যে আমরা খুশি হইলাম, এই খুশিটা আমরা কেন হয়েছি? মানে ইউনূস সরকার আইসা আমাদেরকে চাকরি দিবে, ইউনূস সরকার আইসা আমাদেরকে উপদেষ্টা বানাবে, এই যে ইউনূস সরকার আইসা আমাদেরকে 2টা টাকা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে। আমি তো ওই সময়ই খুব ভালো করে জানি যে ইউনূস সাহেব এখন থেকে আর আমরা চিনবে না। আমি আজকে থেকে আমি আপনার বলে রাখি, আমি আপনার নর্মাল কথা বলি, কেন আমার তুলনা শুনলে আমার রাগ লাগে। তারেক সাহেবকে আওয়ামী লীগ সরকার গত কতদিন মানে তুষার ভাই ডেট মনে থাকে, আমার ডেট মনে থাকে না, মানে একটা সময় থেকে বলা হলো না যে উনাকে আর দেখানো যাবে না, উনাকে আর সাক্ষাৎকার নেওয়া যাবে না। ওরও 2 বছর আগে থেকে, মানে মোটের উপর 5 বছর আগের থেকে আমি জনাব তারেকের একটা ইন্টারভিউর জন্য আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। ইন্টারভিউ দেয় নাই তো দেয় নাই, যে আচ্ছা ঠিক আছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি না। তারপর তো কথা বলতে শুরু করলো, আজকে বিবিসি, কালকে আল জাজিরা, পরশুদিন রয়টার্স, তো কথা বলে, এখনো তো দেয় নাই। এটা কারণ কি? আমরা ইন্টারভিউ নিতে গেলে সবসময় দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি, যারা ফরেন মিডিয়া যেগুলো আছে তারা সবসময় পেয়ে যায়। আমার মনে হয় যে ফরেন মিডিয়ার একটা গ্ল্যামার এটাকে আকর্ষণ করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি তো ডয়েচে ভেলে, আমি তো ফরেন মিডিয়াতে ছিলাম, এবং বাংলাদেশের মিডিয়াতে উনার ইন্টারভিউ নেওয়া বন্ধ। আমি
মানে ওই যে উনার প্রেস টিম দুই একজন তো এখন আছে, উনাদের কাছে জানতে চাইলে যেতে পারবেন না। আমি কোনো স্টোন আনটার্ন রাখি নাই। দেয় নাই তো ইন্টারভিউ। এখানে আসার পরেও তো আমার ডয়েচে ভেলের সাবেক কলিগ আরাফাতকে উনি ইন্টারভিউ দিল, আমাকে দিল না তো, দেয় নাই তো। এবং আমি বলি এটা তো প্রধানমন্ত্রী হওয়ার আগেই দেয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পর আরও দিবে না। এখন এটা বলতে পারে যে ভাই ভাল লাগে না, বা তোমার ভাল লাগে না, বা তোমার প্রতিষ্ঠানের ভাল লাগে না, এই জন্য দেই না। কিন্তু ঘটনা এরকম আবার নাও হইতে পারে।